প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার ইউটিউব ভিডিও চ্যানেল উই লাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার টপিক হচ্ছে জেনারেল এমব্রায়োলজি, এবং এটি হচ্ছে জেনারেল এমব্রায়োলজির 5th ভিডিও লেকচার। আজকের এই ভিডিওতে আমি ফার্টিলাইজেশন সম্পর্কে ডিসকাস করব। আলোচনার শুরুতে সবাইকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। এইখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। এই ছবি হচ্ছে ওভারির হিস্টোলজিক্যাল সেকশন, এবং ওভারিতে অনেক অনেক স্ট্রোমাল সেল দেখা যাচ্ছে। দিজ আর অ্যাকচুয়ালি ফাইব্রোপ্লাস্ট। একটা ফলিকল দেখা যাচ্ছে, সেই ফলিকলের মাঝে একটা ওসাইট দেখা যাচ্ছে। এই ওসাইটটা হচ্ছে প্রাইমারি ওসাইট। ওসাইটের নিউক্লিয়াস, ওসাইটের সাইটোপ্লাজম দেখা যাচ্ছে। বাইরে তার সেল মেমব্রেন আছে। সেই সেল মেমব্রেনের বাইরে একটা রেড কালার লেয়ার দেখা যাচ্ছে। এই রেড কালার লেয়ারের নামই হচ্ছে জোনা পেলুসিটা। আর এই জোনা পেলুসিটার বাইরে আমরা কিউবয়েডাল ফলিকুলার সেল দেখতে পাচ্ছি, যারা মাল্টিপল লেয়ারে আছে। এই সেলগুলোকে বলা হয় গ্রানুলোসা সেল। এই ফলিকলের মাঝে আমরা কোনো ক্যাভিটি দেখতে পাচ্ছি না। সুতরাং এই ফলিকলটা হচ্ছে একটা প্রাইমারি ফলিকল, এবং ফলিকুলার সেলগুলো যেহেতু মাল্টিপল লেয়ারে আছে, এই জন্য এটা হচ্ছে মাল্টি লেমিনার প্রাইমারি ফলিকল। এই যে এখানে ওসাইট দেখা যাচ্ছে, ওসাইটকে আমরা সিম্পলি ওভাম বলতে পারি। এই যে ওভাম দেখা যাচ্ছে, তার চারপাশে একটা গ্লাইকোপ্রোটিন লেয়ার দেখা যায়। এই গ্লাইকোপ্রোটিন লেয়ারের নামই জোনা পেলুসিডা। সো ইট ইজ এ গ্লাইকোপ্রোটিন লেয়ার কাভারিং দ্য ওভাম অ্যান্ড জাইগোট। শুধু ওভামকে কভার করে না, এই লেয়ার জাইগোটকেও কভার করে টু দ্য ব্লাস্টোসিস্ট স্টেজ। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, ওভামের চারপাশে জোনা পেলুসিডা আছে, জাইগোটের পাশে আছে 2 সেল, 4 সেল, 8 সেল, মরুলা তার পাশেও আছে। দেন ব্লাস্টোসিস্টের পাশেও কিন্তু এই জোনা পেলুসিডা প্রেজেন্ট। জোনা পেলুসিডা ডিসঅ্যাপিয়ার করে অন 5th ডে আফটার ফার্টিলাইজেশন। অ্যাকচুয়ালি ব্লাস্টোসিস্ট ফরমেশন হয় অন দা 4th and half ডে, তার মানে 4.5তম দিনে এরকম ব্লাস্টোসিস্ট তৈরি হয়। দেন 5th ডেতে জোনা পেলুসিডা ডিসঅ্যাপিয়ার করে, এবং 5th and half ডে, তার মানে 5.5তম দিনে ইমপ্লান্টেশন শুরু হয়। সুতরাং আমরা বুঝলাম, জোনা পেলুসিডা যতক্ষণ থাকে ততক্ষণ কিন্তু ইমপ্লান্টেশন হয় না। জোনা পেলুসিডা ডিসঅ্যাপিয়ার করবে 5th ডেতে। দেন 5.5 ডে, দ্যাট মিনস এভারেজ আমরা বলি 6 ডেতে ইমপ্লান্টেশন শুরু হয়। জোনা পেলুসিডা আসে কোন জায়গা থেকে? ইট ইজ সিক্রেটেড মিউচুয়ালি বাই ওভাম অ্যান্ড সারাউন্ডিং কিউবয়েডাল ফলিকুলার সেল। তাইলে জোনা পেলুসিডা ফরমেশন কিন্তু একটা জয়েন্ট প্রোডাকশন। ওভাম নিজেও জোনা পেলুসিডা ফরমেশনে হেল্প করে, অ্যাজ ওয়েল এজ তার চারপাশে থাকা ফলিকুলার সেল বা গ্রানুলোসা সেল, যেগুলো কিউবয়েডাল প্যাটার্নে থাকে, ওরাও জোনা পেলুসিডা ফরমেশনে হেল্প করে। জোনা পেলুসিডাতে কিছু ইম্পর্টেন্ট প্রোটিন আছে, যেগুলোকে বলে জোনা প্রোটিন। এরকম 3টা প্রোটিনের নাম বইতে পাওয়া যায়: জোনা প্রোটিন 1, 2, 3। জোনা পেলুসিডার ফাংশনের সাথে এই জোনা প্রোটিন গুলো খুব ওতপ্রোতভাবে জড়িত। তো এই জোনা পেলুসিডার ফাংশন কি, কেন তৈরি হয় জোনা পেলুসিডা? 1 নম্বর ফাংশন হচ্ছে, জোনা পেলুসিডা প্রোটেক্টস এন্ড সাপোর্টস দ্য ওভাম এন্ড জাইগোট। যতক্ষণ জোনা পেলুসিডা থাকে ততক্ষণ সে ওভাম বা জাইগোটকে প্রোটেকশন দেয়, সাপোর্ট দেয়। দেন জোনা পেলুসিডা হেল্পস ইন ফার্টিলাইজেশন। কিভাবে করে এটা? বাই ট্রিগারিং অ্যাক্রোজোম রিঅ্যাকশন। অ্যাক্রোজোম রিঅ্যাকশনের মাধ্যমে জোনা পেলুসিডা ফার্টিলাইজেশনে হেল্প করে। অ্যাক্রোজোম রিঅ্যাকশন জিনিসটা কি আমরা পরে জানবো।
দেন নর্মালি একটা স্পার্ম থাকে হ্যাপ্লয়েড, একটা ওভাম থাকে হ্যাপ্লয়েড, তারা যদি ফার্টিলাইজেশন করে যে জাইগোট তৈরি করে সেটা হয় ডিপ্লয়েড। এখন মনে করি একটা ওভামের সাথে মাল্টিপল স্পার্ম ফার্টিলাইজ করে ফেললো বা ইউনাইট করলো, তাহলে যে জাইগোট তৈরি হবে তার মাঝে তার ডিপ্লয়েড ক্রোমোজোম থাকবে না, ডিপ্লয়েডের চাইতে বেশি হয়ে যাবে। এই ঘটনাকে বলা হয় পলিস্পার্মি। এবং যেহেতু ক্রোমোজোম ডিপ্লয়েডের চাইতে বেশি হয়ে যাচ্ছে, এই জন্য এটাকে বলে পলিপ্লয়েডি। কিন্তু জোনা পেলিসিডা পলিপ্লয়েডি বা পলিস্পার্মিকেও প্রিভেন্ট করে বাই জোনা রিয়াকশন। এই জোনা রিয়াকশনের বিষয়টাও আমরা পরবর্তীতে জানবো। দেন একটু আগে আমি বলেছিলাম, যখন এই জোনা পেলিসিডা রিমুভ হয় তখন কিন্তু ইমপ্লান্টেশন হয়। নর্মালি ব্লাস্টোসিস্ট যখন তৈরি হয় তখন এই ব্লাস্টোসিস্ট থাকে ইউটেরাইন ক্যাভিটিতে, এবং এই ঘটনাটা ঘটে 4.5তম দিনে। দেন জোনা পেলিসিডা রিমুভ হবে, দেন ইমপ্লান্টেশন হবে। এখন যদি কোনো কারণে মনে করি থার্ড ডেতেই জোনা পেলিসিডা রিমুভ হয়ে গেল, এখন এই থার্ড ডেতে জাইগোট থাকে কিন্তু ইন দা ফেলোপিয়ান টিউব। তাইলে থার্ড ডেতে ফেলোপিয়ান টিউবে থাকা অবস্থায় যদি জোনা পেলিসিডা রিমুভ হয় তখন কিন্তু ফেলোপিয়ান টিউবেই ইমপ্লান্টেশন হয়ে যাবে। তাহলে এটা তো নর্মাল সাইটে ইমপ্লান্টেশন হলো না, নর্মাল সাইট হচ্ছে উইদিন দ্য ইউটেরাস, কিন্তু এটা হয়ে গেলে ইউটেরাসের বাইরে। এই জন্য এটাকে আমরা বলবো ইকটোপিক ইমপ্লান্টেশন। এবং এটা হচ্ছে ওয়ান অফ দ্য সাইট অফ একটোপিক ইমপ্লান্টেশন। একটোপিক ইমপ্লান্টেশন অনেক জায়গাতেই হতে পারে, এটা এক্সাম্পল। সুতরাং প্রপার টাইমে জোনা পেলিসিডা রিমুভেলের মাধ্যমে প্রপার ইমপ্লান্টেশনে হেল্প করে। প্রিমেচুর ডিসঅ্যাপিয়ারেন্স অফ জোনা পেলিসিডা রেজাল্টস ইন একটোপিক ইমপ্লান্টেশন। সো 4টা ফাংশন আমরা বুঝে গেলাম জোনা পেলিসিডা। নাও ওভাম ট্রান্সপোর্ট। ওজেনেসিসের মাধ্যমে ওভারিতে ওভাম ফরমেশন হয়, তারপরে ওভুলেশনের মাধ্যমে এই ওভাম রিলিজ হয়। যখন রিলিজ হয় তখন সে সেকেন্ডারি ওসাইট ফর্মে থাকে। যাই হোক, এই ওভাম তারপরে যাবে কোন জায়গায়? তাকে যেতে হবে অ্যাম্পুলা অব দা ফেলোপিয়ান টিউবে, কারণ সেখানেই ফার্টিলাইজেশনের ঘটনা ঘটে। কিন্তু ওভামের তো হাত নাই, পা নাই, কোনো লেজ বা টেইলও নাই, তাহলে ওভাম যাবে কিভাবে তার ফার্টিলাইজেশন সাইটে? আমাদেরকে এই মেকানিজমটা জানতে হবে। আমরা ফেলোপিয়ান টিউবের ল্যাটারাল এন্ডে কতগুলো ফিঙ্গার লাইক প্রজেকশন দেখতে পাচ্ছি, যার নাম হচ্ছে ফিমব্রিয়া। যখন ওভুলেশন হবে তখন এই ফিমব্রিয়া গুলো ওভারির সারফেসের উপরে সুইপিং মুভমেন্ট করতে থাকে। এই সুইপিং মুভমেন্টের কারণে ওভামকে সে পিক করে ফেলে। তাহলে প্রথম ওভামকে পিক করবে বাই দ্য সুইপিং মুভমেন্ট অফ দ্য ফিমব্রিয়া। এইবার এই পিক করা ওভামকে তার টেম্পুলাতে নিয়ে যেতে হবে। তার মেকানিজম কি? ফিলোপিয়ান টিউবের লাইনিং ইপিথেলিয়াম হচ্ছে সিলিয়েটেড সিম্পল কলামনার ইপিথেলিয়াম। এখানে যে সেল আছে তাদের মাঝে সিলিয়া পাওয়া যায়। এই সিলিয়া গুলো হচ্ছে ট্রু সিলিয়া। সিলিয়া গুলো বিট দেয় টুয়ার্ডস দা ইউটেরাস। সুতরাং এই সিলিয়ারি বিট হেল্প করে ওভাম ট্রান্সপোর্টে। দেন ফিলোপিয়ান টিউবের ওয়ালে স্মুথ মাসল থাকে এবং তার ভিতরে একটা লুমেনও যেহেতু আছে, সুতরাং ফিলোপিয়ান টিউবের ওয়ালের মাঝে রিদমিক পেরিস্টালটিক কন্ট্রাকশন হয়, এবং এই রিদমিক পেরিস্টালটিক কন্ট্রাকশন ওভামকে ট্রান্সপোর্ট করতে হেল্প করে। সুতরাং ওভাম ট্রান্সপোর্টের পিছনে 3টা প্রসেস বা 3টা মেকানিজম আমরা পেয়ে গেলাম। নাও স্পার্ম ট্রান্সপোর্ট। During sexual intercourse, near 3 to 5 ml of the semen is ejaculated in the vagina. 1 ml সিমেনের মাঝে নিয়ার 100 মিলিয়ন স্পার্ম থাকে। তাহলে টোটাল 300 to 500 মিলিয়ন স্পার্ম ডিপোজিশন হয় ইন দা ভেজাইনা। এই স্পার্ম গুলো ভেজাইনা থেকে সার্ভিক্স দিয়ে পাস করে ইউটেরাস দিয়ে যাবে, দেন ফিলোপিয়ান টিউব হয়ে অ্যাম্পুলাতে যেতে হবে ফর দ্য ফার্টিলাইজেশন।
স্পার্মকে একটা লম্বা রাস্তা পাড়ি দিতে হয়। তো এই যে যাওয়ার প্রসেস, তার নামই স্পার্ম ট্রান্সপোর্ট। তাহলে কোথায় যেতে হবে স্পার্মকে? অ্যাম্পুলা অর অ্যাম্পুলারি রিজিয়ন অব দি ফেলোপিয়ান টিউবে। তার মেকানিজমটা কি? এক নম্বর মেকানিজম হচ্ছে মাস্কুলার কন্ট্রাকশন অব দি ইউটেরাস এন্ড ফেলোপিয়ান টিউব। ইউটেরাস আর ফেলোপিয়ান টিউবের মাস্কুলার কন্ট্রাকশন স্পার্ম ট্রান্সপোর্টে হেল্প করে। দুই নম্বর মেকানিজম হচ্ছে স্পার্মের নিজেরই তো টেইল আছে, যেটা ফ্লাজেলা। ফ্লাজেলা ইউটিলাইজ করে সে মুভ করে তার সাইটে যেতে পারে। তবে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই ক্ষেত্রে স্পার্মের অ্যাক্টিভেশন দরকার। অ্যাক্টিভেশন না হলে স্পার্মের ফ্লাজেলা থাকলেও ফ্লাজেলা সে ইউটিলাইজ করতে পারবে না। তো এই স্পার্ম ট্রান্সপোর্ট হওয়ার জন্য সময় লাগে 30 মিনিট থেকে প্রায় 6 ডে পর্যন্ত। আমরা জেনেছিলাম স্পার্ম প্রোডাকশন হয় উইদিন দ্য সেমিনিফেরাস টিবিউল। দেন সেমিনিফেরাস টিবিউল থেকে স্পার্ম গুলো রেটিটেস্টিস, এফারেন্ট ডাকটিউল হয়ে এপিডিডাইমিস এবং ভাস ডিফারেন্সে চলে আসে। এই দুই জায়গাতে তারা স্টোরড অবস্থায় থাকে। ডেইলি স্পার্ম প্রোডাকশন হয় 300 মিলিয়ন, এবং এরা জমা থাকে এপিডিডাইমিস এবং ভাস ডিফারেন্সের মাঝে। যদিও স্পার্ম গুলোকে বলা হয় দে আর মেচিউর when they reach the epididymis and vas deferens, but their activity is held in check by multiple inhibitory or decapacitating factors, যেগুলো রিলিজ হয় লাইনিং এপিথেলিয়াম অফ দি এপিডিডাইমিস এবং ভাস ডিফারেন্স থেকে। মানে কি? মানে হচ্ছে আমরা চাচ্ছি এপিডিডাইমিস এবং ভাস ডিফারেন্সের মাঝে স্পার্মকে স্টোর রাখতে, কিন্তু স্পার্মের তো টেইল আছে, সে যদি মুভমেন্ট শুরু করে তাহলে তো স্টোরড অবস্থাতে থাকবে না। সুতরাং তাকে স্টোর করার সুবিধার্থে এই এপিডিডাইমিস এবং ভাস ডিফারেন্সের লাইনিং এপিথেলিয়াম থেকে কতগুলো ইনহিবিটরি অর ডিক্যাপাসিটেটিং ফ্যাক্টর রিলিজ হয়, যারা স্পার্মকে সাপ্রেস করে রাখে। এই স্পার্ম সাপ্রেশনকেই বলে ডিক্যাপাসিটেশন। এই অবস্থাতে স্পার্মের মুভমেন্টও থাকবে না। এই অবস্থাতে স্পার্ম কিন্তু ফার্টিলাইজ করতে পারবে না। স্পার্মকে ফার্টিলাইজেশন করতে চাইলে প্রথমে ক্যাপাসিটেশন, অর্থাৎ তার ক্যাপাসিটি অর্জন করতে হবে, তারপরে সে ফার্টিলাইজ করবে। Thus, when expelled in semen, they cannot fertilize the ovum. On encountering the female genital tract, যখন এই স্পার্ম গুলো ফিমেল জেনিটাল ট্র্যাক্টে প্রবেশ করে এবং ডেফিনেটলি বাই দ্য সেক্সুয়াল অ্যাক্টিভিটি, মাল্টিপল চেঞ্জেস অকার ইন দ্য স্পার্মস। স্পার্মের মাঝে মাল্টিপল চেঞ্জ আসে দ্যাট অ্যাক্টিভেট দেম ফর ফার্টিলাইজেশন, এবং এই চেঞ্জের মাধ্যমে স্পার্ম গুলো ফার্টিলাইজেশনের জন্য অ্যাক্টিভেটেড হয়। এই চেঞ্জ গুলোকে একসাথে বলে ক্যাপাসিটেশন। ক্যাপাসিটেশনের জন্য সময় লাগে প্রায় 7 আওয়ার্স। ক্যাপাসিটেশনের দুটো মেকানিজম আছে। একটা হচ্ছে ইনিশিয়েশন অফ মুভমেন্ট অফ দি স্পার্ম, আর একটা হচ্ছে চেঞ্জেস ইন দ্য এন্টেরিয়র স্পার্ম মেমব্রেন ফর অ্যাক্রোসোম রিঅ্যাকশন। এই দুই মেকানিজমের মাধ্যমে স্পার্ম ফার্টিলাইজেশনের ক্যাপাসিটি অর্জন করে, যাকে বলে ক্যাপাসিটেশন। প্রথমে আমরা জানবো ইনিশিয়েশন অফ মুভমেন্ট অফ দি স্পার্ম সম্পর্কে। অলরেডি আমরা জানি যখন স্পার্ম গুলো মেল জেনিটাল ট্র্যাক্ট, দ্যাট ইজ এপিডিডাইমিস এবং ভাস ডিফারেন্সে স্টোরড অবস্থায় ছিল, তখন এপিডিডাইমিস এবং ভাস ডিফারেন্সের লাইনিং এপিথেলিয়াম থেকে কতগুলো ইনহিবিটরি বা ডিক্যাপাসিটেটিং ফ্যাক্টর এসে স্পার্মকে সাপ্রেস করে রেখেছিল, যাতে তাদের কোনো মুভমেন্ট না হয়, এবং এটা দরকার ছিল স্পার্ম স্টোরেজের জন্য। কিন্তু যখনই এই স্পার্ম গুলো ফিমেল জেনিটাল ট্র্যাক্টের মাঝে ডিপোজিশন হবে, তখন ইউটেরাইন অ্যান্ড ফেলোপিয়ান টিউব ফ্লুইড এই ডিক্যাপাসিটেটিং ফ্যাক্টর গুলোকে ওয়াশ করে দেয়, রিমুভ করে দেয়। যদি এই ইনহিবিটরি বা ডিক্যাপাসিটেটিং ফ্যাক্টর গুলো রিমুভ হয়ে যায়, তখন স্পার্ম গুলোকে আর সাপ্রেস করার কেউ থাকে না, তাদের মাঝে এবার ধীরে ধীরে মুভমেন্ট শুরু হবে। এটাকে আমরা বলছি ওয়াশিং অ্যাওয়ে ইনহিবিটরি ফ্যাক্টরস।
দুই নম্বর হচ্ছে স্পার্মের মেমব্রেন তখন ক্যালসিয়ামের প্রতি পারমিয়াবিলিটি বেড়ে যায়। ক্যালসিয়াম আয়ন তখন স্পার্মের মাঝে এন্টার করে প্রচুর পরিমাণে এবং ফ্লাজেলার অ্যাক্টিভিটিকে চেঞ্জ করে দেয়। এর আগে ফ্লাজিলাগুলো দুর্বল প্রকৃতির ছোটখাটো মুভমেন্ট করত, কিন্তু ক্যালসিয়াম আয়ন যখন ঢুকে তখন ফ্লাজিলাগুলো পাওয়ারফুল হুইপ্লাশ মোশন শো করে, যা দিয়ে স্পার্মগুলো এবার মুভমেন্ট শুরু করে। তাহলে এখানে আমরা দেখলাম ক্যালসিয়াম আয়নের রোল আছে। সো এই দুই মেকানিজমের মাধ্যমে স্পার্মের মাঝে মুভমেন্ট শুরু হয়। Now changes in the anterior sperm membrane for acrosome reaction. আমরা এখানে দেখতে পাচ্ছি দিস ইজ দ্য হেড অফ দি স্পার্ম। হেডের বাজে নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াসের এন্টিরিয়র পার্টকে কভার করে রেখেছে একটা স্পেশালাইজড লাইসোজোম যার নাম অ্যাক্রোজোম। অ্যাক্রোজোমের বাইরে আবার স্পার্মের সেল মেমব্রেন দেখা যাচ্ছে। এটাকে বলে এন্টিরিয়র স্পার্ম মেমব্রেন। নাও এন্টিরিয়র স্পার্ম মেমব্রেনের মাঝে কিছু পরিবর্তন দেখা যাবে যেগুলো খুব দরকারি ফর অ্যাক্রোজোম রিঅ্যাকশন। প্রথমে আমরা দেখব এন্টিরিয়র স্পার্ম মেমব্রেনে কতগুলো স্মল পারফোরেশন ডেভেলপ করতে, যাকে বলে মাইক্রো পারফোরেশন। কেন ডেভেলপ করে? তিন কারণে এই মাইক্রো পারফোরেশন ডেভেলপ করে। নাম্বার ওয়ান, ক্যালসিয়াম আয়ন। এইখানেও ক্যালসিয়াম লাগে। ক্যালসিয়াম আয়ন এন্টিরিয়র স্পার্ম মেমব্রেনকে উইক করে ফেলে যাতে ইজিলি অ্যাক্রোজোম রিঅ্যাকশন হতে পারে। যতক্ষণ স্পার্ম মেল জেনিটাল ট্র্যাক্টে স্টোরড অবস্থায় ছিল ততক্ষণ এন্টিরিয়র স্পার্ম মেমব্রেনের সামনে কোলেস্টেরল কন্টেইনিং ফ্লোটিং ভেসিকেল আসছিল। এই কোলেস্টেরল কন্টেইনিং ফ্লোটিং ভেসিকেল তৈরি করে সেমিনিফেরাস টিবিউল। এগুলো ফ্লুইডের মধ্যে ভেসে ভেসে চলে আসে এই স্টোরেজ সাইটগুলোতে এবং এসে এন্টিরিয়র স্পার্ম মেমব্রেনের সামনে ডিপোজিশন হয়। তাতে এন্টিরিয়র স্পার্ম মেমব্রেন স্টেবিলাইজড হয়, সহজে রাপচার হতে পারে না। ফিমেল জেনিটাল ট্র্যাক্টে যখন স্পার্ম ডিপোজিশন হয় নতুন করে আর এরকম ফ্লোটিং ভেসিকেল আসতে পারে না, যে কারণে এন্টিরিয়র স্পার্ম মেমব্রেন উইক হয়ে যায় এবং সেটাও স্মল পারফোরেশন ফরমেশনের জন্য দায়ী। তিন নাম্বার হচ্ছে যতক্ষণ এই স্পার্ম গুলো মেল জেনিটাল ট্র্যাক্টে থাকে ততক্ষণ তার এন্টিরিয়র স্পার্ম মেমব্রেনের সামনে একটা গ্লাইকোপ্রোটিন কোট থাকে, সেমিনাল প্লাজমা প্রোটিন থাকে। ফিমেল জেনিটাল ট্র্যাক্টে গেলে এই গ্লাইকোপ্রোটিন কোট এবং সেমিনাল প্লাজমা প্রোটিন রিমুভ হয়ে যায়। ওভারঅল এই তিন মেকানিজমের মাধ্যমে এন্টিরিয়র স্পার্ম মেমব্রেনের মাঝে স্মল পারফোরেশন ডেভেলপ করে। এই পারফোরেশন দিয়ে তখন অ্যাক্রোজোমের মাঝে থাকা হাইলুরোনাইডিজ এনজাইম লিক হয়। হাইলুরোনাইডিজ এনজাইম তখন হাইলুরোনিক অ্যাসিড ব্রিজকে ডিসোলিউশন করে দেয়। এই যে করোনা রেডিয়েটা, দে আর কানেক্টেড টু দ্য জোনা পেলিসিডা বাই দ্য হাইলুরোনিক অ্যাসিড ব্রিজেস। তো হাইলুরোনাইডিজ এনজাইম এসে এই ব্রিজটাকে ডিসলভ করে দেয়, যে কারণে করোনা রেডিয়েটা রিমুভ হয়ে যায়। এটাকে বলা হয় পেনিট্রেশন অফ করোনা রেডিয়েটা। দেন স্পার্মের হেড, দ্যাট ইজ এন্টিরিয়র স্পার্ম মেমব্রেন, গিয়ে জোনা পেলিসিডার জোনা প্রোটিনের সাথে বাইন্ড করে, যে কারণে অ্যাক্রোজোম রিঅ্যাকশন হবে এবং অ্যাক্রোজোম রাপচার হয়, সবগুলো এনজাইম রিলিজ হয়ে যায়, যা দিয়ে সে জোনা পেলিসিডাকে পেনিট্রেট করে। জোনা পেলিসিডাকে পেনিট্রেট করলে স্পার্ম গিয়ে অবস্থান নেয় পেরিভিটেলাইন স্পেসে এবং স্পার্ম এবং ওভামের সেল মেমব্রেন ফিউশন হয়, যাকে বলে ফাইনাল ফেজ অফ ফার্টিলাইজেশন। আমি যে কথাগুলো বলেছি এখানে এই কথাগুলোই লেখা আছে, এটা আমি আর রিড করব না, আমি ফ্লো চার্টের মাধ্যমে এটা দেখিয়ে ফেলেছি। সুতরাং কেউ যদি লাগে স্লাইডগুলোকে স্টপ করে তারা দেখে নিতে পারে। তো এইবার আমরা আসলাম অ্যাক্রোজোম রিঅ্যাকশনের মাঝে। The reaction that occurs in the acrosome of the sperm as it approaches the ovum is called acrosome reaction.
এই হচ্ছে অ্যাক্রোজোম রিয়াকশনের ডেফিনিশন। অ্যাক্রোজোম রিয়াকশন ছাড়া ফার্টিলাইজেশন ইম্পসিবল। এখানে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য হেড অফ দি স্পার্ম। আর একটু বড় করলে দিস ইজ দ্য হেড অফ দি স্পার্ম। এখানে নিউক্লিয়াস আছে, সামনে অ্যাক্রোজোম আছে। অ্যাক্রোজোমের সামনে এন্টেরিয়র স্পার্ম মেমব্রেন দেখা যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্রোজোম ইনট্যাক্ট অবস্থায় আছে। দেন আমরা জানি তিনটা কারণে এন্টেরিয়র স্পার্ম মেমব্রেনের মাঝে মাইক্রো পারফোরেশন ডেভেলপ করে এবং হাইলুরোনাইডেজ এনজাইম লিক হয়। হাইলুরোনাইডেজ এনজাইম হাইলুরোনিক অ্যাসিড ব্রিজকে রিমুভ করে দেয়, যে কারণে করোনা রেডিয়েটা পেনিট্রেশন হয়। দেন আমরা দেখব স্পার্মের হেড গিয়ে জোনা পেলিসিডার সাথে বাইন্ড করে, এই সেই ছবি, বাইন্ড করলো। দেন অ্যাক্রোজোম রিয়াকশন হয়, অ্যাক্রোজোম টোটালি রাপচার হয়ে সব এনজাইম রিলিজ হয়ে আসে। এই এনজাইম দিয়ে সে জোনা পেলিসিডাকে পেনিট্রেট করে। আলটিমেটলি স্পার্ম এবং ওভামের সেল মেমব্রেন ফিউশন হয়। এই হচ্ছে মেকানিজম অফ অ্যাক্রোজোম রিয়াকশন। এই বিষয়টাকে আমি একটা অ্যানিমেশনের মাধ্যমে আবারও দেখাতে পারি। মনে করি এটা হচ্ছে ওভাম এবং ওভামের চারপাশে আছে জোনা পেলিসিডা। জোনা পেলিসিডার বাইরে থাকে করোনা রেডিয়েটা। করোনা রেডিয়েটা গুলো জোনা পেলিসিডার সাথে কানেকশন হয় বাই দা হাইলুরোনিক অ্যাসিড ব্রিজেস। এগুলো হচ্ছে হাইলুরোনিক অ্যাসিড ব্রিজ। যখন স্পার্ম আসে এবং এন্টেরিয়র স্পার্ম মেমব্রেনে যখন মাইক্রো পারফোরেশন ডেভেলপ করে, তখন হাইলুরোনাইডেজ এনজাইম লিক হয়। সেই এনজাইম দিয়ে হাইলুরোনিক অ্যাসিড ব্রিজ গুলো ডিসলভ হয়ে যায়। আলটিমেটলি করোনা রেডিয়েটা লেয়ার পেনিট্রেশন হয়। নাও এন্টেরিয়র স্পার্ম মেমব্রেন গিয়ে বাইন্ড করে জোনা পেলিসিডাতে থাকা জোনা প্রোটিনের সাথে, এবং জোনা প্রোটিনের প্রভাবে অ্যাক্রোজোম রিয়াকশন হয় এবং অ্যাক্রোজোম রাপচার হয়, সবগুলো এনজাইম রিলিজ হয়। সেই এনজাইম দিয়ে জোনা পেলিসিডাকে সে পেনিট্রেট করে। এইভাবেই অ্যাক্রোজোম রিয়াকশন হয়ে থাকে। নাও চলে আসলাম আমরা ফার্টিলাইজেশনের মাঝে। প্রথমে জানবো ফার্টিলাইজেশন কাকে বলে। ফরমেশন অফ জাইগোট by union of sperm and ovum, which occurs in the ampulla of the fallopian tube, is called fertilization. So this is the definition of fertilization. জাইগোট তৈরি হয় স্পার্ম ওভাম ফিউশনের মাধ্যমে, এটাকেই বলে ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশনে তিনটা ফেজ আছে, পরীক্ষায় আসে হোয়াট আর দ্য ফেজেস অফ ফার্টিলাইজেশন। তো আমরা তিনটা ফেজ দেখব। প্রথমে পেনিট্রেশন অফ করোনা রেডিয়েটা, দেন পেনিট্রেশন অফ জোনা পেলিসিডা, আর 3 নম্বরে হচ্ছে ফিউশন অফ ওসাইট স্পার্ম সেল মেমব্রেন। এই হচ্ছে তিনটা ফেজে ফার্টিলাইজেশন হয়। মূলত এই থার্ড ফেজটা হচ্ছে রিয়েল ফার্টিলাইজেশন। তার আগের 2 ফেজ হচ্ছে প্রিপারেটরি ফেজ। আমরা গত স্লাইডে জেনেছি যে ফার্টিলাইজেশনের 3টা ফেজ আছে। তার প্রথম 2 ফেজ হচ্ছে প্রিপারেটরি ফেজ, আর মেইন ফেজ অফ দ্য ফার্টিলাইজেশন হচ্ছে যখন ওভাম এবং স্পার্মের সেল মেমব্রেন ফিউশন হয়। এখন ওভাম এবং স্পার্মের সেল মেমব্রেন ফিউশন হলে ওভাম কিভাবে রেসপন্স করে এটা আমরা জানতে চাই। এখানে দেখতে পাচ্ছি দিস ইজ দ্য ওভাম, এবং এখানে একটা পোলার বডিও দেখা যাচ্ছে। বাইরে জোনা পেলিসিডা দেখতে পাচ্ছি। ওভাম সাইটোপ্লাজমের পেরিফেরিতে আমরা কতগুলো গ্রানিউলস দেখতে পাচ্ছি। দিস আর কল্ড কর্টিক্যাল গ্রানিউলস। কর্টিক্যাল গ্রানিউল গুলো আসলে ওয়ান টাইপ অফ লাইসোজোম। স্পার্ম এবং ওভামের সেল মেমব্রেন ঠিক যে জায়গাতে ফিউশন হয়, সেই জায়গাতে ডিপোলারাইজেশন শুরু হয়, এবং ডিপোলারাইজেশন হলে ক্যালসিয়াম আয়ন বাইর থেকে ওভামের সাইটোপ্লাজমে এন্টার করতে থাকে। ক্যালসিয়াম আয়নের একটা ওয়েভ জেনারেশন হয়। এই যে রেড কালার দিয়ে বোঝাচ্ছে, এখানে একটা ওয়েভ তৈরি হচ্ছে ক্যালসিয়াম আয়নের। আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ এন্টার্ড ক্যালসিয়াম, যে ক্যালসিয়াম আয়ন এন্টার করে ওভামের সাইটোপ্লাজমে বাইট থেকে, 3 ইভেন্টস অকার, 3টা ঘটনা ঘটে। নাম্বার 1, কর্টিক্যাল রিয়াকশন, দেন জোনা রিয়াকশন,
Then completion of the second meiotic division and formation of mature oocyte with polar body. সেই সাথে fertilized egg becomes metabolically active. মেটাবলিক্যালি অ্যাক্টিভ হওয়া মানে হচ্ছে এর আগ পর্যন্ত ওভাম চুপচাপ বসে থাকে, কিন্তু যখনই ফার্টিলাইজেশন হয়ে যায় তারপরে সেল ডিভিশন করবে, জাইগোট থেকে মাল্টিসেলুলার বডি তৈরি করবে, সুতরাং সেলগুলো এখন মেটাবলিক্যালি অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমরা এবার একটা একটা করে ইভেন্টগুলো জানতে চাই। প্রথমে কর্টিক্যাল অ্যান্ড জোনা রিঅ্যাকশন। যে ক্যালসিয়াম আয়ন এই সাইটোপ্লাজমে এন্টার করে, এই ক্যালসিয়াম আয়নের প্রভাবে কর্টিক্যাল গ্রানিউলগুলো সেল মেমব্রেন অব দ্য ওসাইট তার সাথে ফিউশন হয়। দেন তাদের সাবসিকুয়েন্ট ডিগ্রানুলেশন হয় এবং তাদের এনজাইমগুলো পেরিভিটেলাইন স্পেসে চলে আসে। এটাকেই বলে কর্টিক্যাল রিঅ্যাকশন। The entered calcium ion causes fusion of the cortical granules present within ovum cytoplasm with its cell membrane and their subsequent degranulation into the perivitelline space. This is called cortical reaction. যে এনজাইম রিলিজ হয়ে পেরিভিটেলাইন স্পেসে আসে তারা কি করে? দে চেঞ্জ দ্য ওসাইট সেল মেমব্রেনস প্রপার্টি। ওসাইটের সেল মেমব্রেনের প্রপার্টি চেঞ্জ করে দেয় যাতে নো ফার্দার স্পার্ম ক্যান ফিউজ উইথ ইট। অন্য কোনো স্পার্ম যাতে ওভামের সেল মেমব্রেনের সাথে ফিউশন হতে না পারে, এই এনজাইমগুলো এই কারণে সেল মেমব্রেনের প্রপার্টি চেঞ্জ করে দেয়। দিস ইজ এ মেকানিজম টু ব্লক পলিস্পার্মি অর পলিপ্লয়েডি। এই রিলিজড এনজাইম আরেকটা কাজ করে, সেটা হচ্ছে জোনা পেলিসিডার প্রপার্টিও চেঞ্জ করে। They change the Jona pellucidus property so that no further sperm can penetrate it. অন্য কোনো স্পার্ম যাতে জোনা পেলিসিডাকে পেনিট্রেট করতে না পারে, এই জন্য জোনা পেলিসিডার প্রপার্টি চেঞ্জ করে দেয়। এটাকেই বলে জোনা রিঅ্যাকশন। এবং জোনা রিঅ্যাকশন হচ্ছে অ্যানাদার মেকানিজম টু ব্লক পলিস্পার্মি অর পলিপ্লয়েডি। নাও আমরা দেখব ফরমেশন অফ ম্যাচিউর ওসাইট টিস্যু। এখানে আমরা ওজেনেসিস দেখাচ্ছি। ওজেনেসিসে ফার্স্ট মিওটিক ডিভিশনের মাধ্যমে সেকেন্ডারি ওসাইট তৈরি হয় এবং এটা তৈরি হয় বিফোর ওভুলেশন। সেকেন্ডারি ওসাইট আবার সেকেন্ড মিওটিক ডিভিশন স্টার্ট করে ফেলে এবং সেটা অ্যারেস্ট হয়ে যায় ইন দ্য মেটাফেজ স্টেজ ডিউ টু অ্যাকশন অফ দ্য সাইটোস্ট্যাটিক ফ্যাক্টর। এখন যে ক্যালসিয়াম আয়ন এন্টার করে ওভামের সাইটোপ্লাজমে, এই ক্যালসিয়াম আয়নের কারণে সেকেন্ড মিওটিক ডিভিশন কমপ্লিট হয়, ম্যাচিউর ওসাইট তৈরি হয়, সাথে পোলার বডি। সুতরাং ম্যাচিউর ওসাইট ফরমেশন, দ্যাট ইজ সেকেন্ড মিওটিক ডিভিশন কমপ্লিট হওয়ার সাথেও কিন্তু ক্যালসিয়াম আয়ন জড়িত। সুতরাং আমরা দেখেছিলাম স্পার্ম মুভমেন্টের সাথে ক্যালসিয়াম জড়িত ছিল, অ্যাক্রোজোম রিঅ্যাকশনের সাথে ক্যালসিয়াম জড়িত ছিল। আবার এখন এসে দেখলাম জোনা রিঅ্যাকশন, কর্টিক্যাল রিঅ্যাকশন, সেকেন্ড মিওটিক ডিভিশন কমপ্লিট হওয়া, সব কিছুতে ক্যালসিয়ামের রোল আছে। ক্যালসিয়াম খুবই ইম্পর্টেন্ট এক আয়ন ফর রিপ্রোডাক্টিভ ফাংশন। নাও হোয়াট আর দ্য রেজাল্টস অফ ফার্টিলাইজেশন? পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, ডিফাইন ফার্টিলাইজেশন, what are the phases of fertilization and what are the results of fertilization. তা আমরা এখন দেখব রেজাল্টস অফ ফার্টিলাইজেশন। এক নম্বর রেজাল্ট হচ্ছে রেস্টোরেশন অফ ডিপ্লয়েড নাম্বার অফ ক্রোমোসোম। আমাদের বডিতে যত সেল আছে, দ্যাট মিন যত সোমাটিক সেল আছে, সবাই হচ্ছে ডিপ্লয়েড সেল। এমনকি প্রিমোর্ডিয়াল জার্ম সেল গুলো ডিপ্লয়েড। দেন যখন গ্যামেট তৈরি হয় সেগুলো হয়ে যায় হ্যাপ্লয়েড বাই দ্য প্রসেস অফ মিউসিস। তো সেই হ্যাপ্লয়েড ওভাম আর হ্যাপ্লয়েড স্পার্ম ইউনাইট করে যখন জাইগোট তৈরি করে, সেই জাইগোট হয় ডিপ্লয়েড। সুতরাং এইভাবে ডিপ্লয়েড প্যাটার্ন রেস্টোরেশন হয়। দুই নম্বর হচ্ছে ডিটারমিনেশন অফ সেক্স, এবং এই সেক্সটাকে বলা হয় ক্রোমোজোমাল সেক্স। ক্রোমোজোমাল সেক্স ডিটারমিনেশন হয়। আমরা দেখতে পাচ্ছি এক প্রাইমারি স্পারমাটোসাইট, সেটা ডিপ্লয়েড থাকে, দুটো ক্রোমোজোম থাকে এক্স এবং ওয়াই। সে
ফার্স্ট মিওটিক ডিভিশনের মাধ্যমে দুটো সেকেন্ডারি স্পারমাটোসাইট তৈরি করে, এবং এটা মিওসিস, সুতরাং ক্রোমোজোম কমে যাবে 23, একটাতে যাবে এক্স ক্রোমোজোম, একটাতে যাবে ওয়াই ক্রোমোজোম। দেন সেকেন্ড মিওটিক ডিভিশনের মাধ্যমে 4টা স্পারমাটিড তৈরি হয়। এইখান থেকে তৈরি হয় দুটো এক্স কন্টেইনিং স্পারমাটিড, আর এই সেল থেকে তৈরি হয় দুইটা ওয়াই কন্টেইনিং স্পারমাটিড। আর স্পারমাটিড গুলোই আলটিমেটলি স্পারমাটোজোয়াতে কনভার্ট হয়, যেটা হয় থ্রু দা স্পারমিওজেনেসিস। তাহলে কিছু স্পার্ম তৈরি হয় যেগুলোতে এক্স থাকে, এগুলোকে বলে ফিমেল স্পার্ম। আর কিছু স্পার্ম তৈরি হয় যার মাঝে ওয়াই থাকে, সেগুলোকে বলে মেল স্পার্ম। অন্যদিকে উজেনেসিসের ক্ষেত্রে প্রাইমারি উসাইট, এর মাঝে ক্রোমোজোম থাকে 46, এবং তার মাঝে এক্স এক্স এরকম থাকে সেক্স ক্রোমোজোম কম্বিনেশন। ফার্স্ট মিউটিক ডিভিশনের মাধ্যমে একটা সেকেন্ডারি উসাইট তৈরি হয়, সাথে একটা পোলার বডি। এই সেকেন্ডারি উসাইটে ক্রোমোজোম থাকে 23, এবং তার মাঝে শুধু এক্স ক্রোমোজোমই থাকে। সেকেন্ড মিওটিক ডিভিশনের মাধ্যমে ম্যাচিউর ওসাইট তৈরি হয়, তার মাঝেও ক্রোমোজোম থাকে 23টা, এবং তার সেক্স ক্রোমোজোম থাকে কেবল এক্স, তার মাঝে ওয়াই পাওয়ার কোনো সম্ভাবনাই নাই। আর পোলার বডিতে এক্স ক্রোমোজোম থাকে, যদিও পোলার বডি ডিজেনারেট করে যায়। তাহলে এই হচ্ছে একটা অভাম, আর এইরকম হচ্ছে স্পার্ম। এখন যদি ফার্টিলাইজেশন হয় অভামের সাথে এক্স বিয়ারিং স্পার্মের, দ্যাট ইজ ফিমেল স্পার্মের, তাহলে গার্ল তৈরি হবে, কারণ এই এক্স এবং এই এক্স মিলে ডবল এক্স কম্বিনেশন হবে, সেটা হয়ে যাবে ফিমেল। আর যদি অভামের সাথে ওয়াই বিয়ারিং স্পার্মাটোজোয়া ফার্টিলাইজেশন হয়, দ্যাট ইজ মেল স্পার্মের ফার্টিলাইজেশন হয়, তখন সেক্স ক্রোমোজোম কম্বিনেশন হবে এক্স এবং ওয়াই, তার মানে সেই পার্সন হবে বয়, দ্যাট ইজ মেল হয়ে যাবে। তাহলে কোনো বেবি সেটা কি বয় হবে নাকি গার্ল হবে, এটা ডিটারমিনেশন হয় ডিউরিং ফার্টিলাইজেশন। এবং ফার্টিলাইজেশনের মাধ্যমে ক্রোমোজোমাল সেক্স ডিটারমিনেশন হয়। সেক্সের আরো দুটো ধাপ আছে, গোনাডাল সেক্স, দেন ফেনোটাইপিক সেক্স, সেগুলো ডিফারেন্ট। অ্যাটলিস্ট ক্রোমোজোমাল সেক্স ডিটারমিনেশন হয় ডিউরিং দ্য টাইম অফ ফার্টিলাইজেশন। নাও থার্ড রেজাল্ট অফ দ্য ফার্টিলাইজেশন হচ্ছে ইনিশিয়েশন অফ ক্লিভেজ। আমরা জানি ফার্টিলাইজেশনের মাধ্যমে একটা জাইগোট তৈরি হয়। জাইগোট হচ্ছে সিঙ্গেল সেল। দেন জাইগোট মাইটোটিক সেল ডিভিশনের মাধ্যমে নাম্বার অফ সেল ইনক্রিজ করে এবং মাল্টিসেলুলার বডি তৈরি করে। তার মানে এবার মাইটোটিক সেল ডিভিশন হবে, কিন্তু জাইগোটের মাঝে ইনিশিয়ালি একটা স্পেশালাইজড মাইটোটিক সেল ডিভিশন শুরু হয়, যার মাধ্যমে সেলের নাম্বার বাড়ে কিন্তু সেলের সাইজ ছোট হতে থাকে। এই জাতীয় সেল ডিভিশনকে বলে ক্লিভেজ। সুতরাং ফার্টিলাইজেশনের রেজাল্টে ক্লিভেজ শুরু হয়। কেউ কেউ বলে থাকে ফার্টিলাইজেশনের একটা রেজাল্ট হচ্ছে ফরমেশন অফ জাইগোট, কিন্তু অ্যাকচুয়ালি এই কথাটা ল্যাংম্যানের মাঝে দেয়নি, এই জন্য আমরা এখানে লিখি নাই। এখানে যে রেজাল্ট গুলো লেখা আছে সবগুলো ল্যাংম্যানের ভাষা, ল্যাংম্যান থেকেই নেওয়া, এগুলো টিচাররা শুনতে চায়, সো আমরা এই কথাগুলোই বলবো। সো দ্যাট ইজ অল অ্যাবাউট দ্য টুডেজ ভিডিও ফ্রম মাই সাইড। থ্যাংক ইউ ভেরি মাচ, টেক কেয়ার।